ছিল আমাদের এই প্রশ্নটাতে চলে যাচ্ছি। প্রশ্নটা ছিল হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য ৭,৫০০ টাকা ক্রয়, ৫২,৫০০ টাকা, লাভের হার 20%, আর সমাপনী মজুত পণ্য কত। এখন এটার ক্ষেত্রে আমরা বলছিলাম যে যদি কখনো লাভের হার দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা অনেকভাবে যেতে পারবো। এটা নিয়ে আমি পরে একদিন কথা বলবো। আমি একটা জিনিস দেখিয়েছি তোমাদেরকে, লাভের হার কনভার্ট করার একটা সিস্টেম, সেই জিনিসটা জেনে রাখতে পারো। আরেকটা জিনিস দেখিয়েছি যে তুমি চাইলে ঐকিক নিয়মে বের করতে পারো। মাথা থাকবা, যেখানে কোনো মোট ব্যয় বা অন্য কোনো কিছু নয়, সেখানে ক্রয় মূল্য যেটা সেটাই বিক্রিত পণ্যের ব্যয়, সেটাই আমাদের কি মোট ব্যয়। সো এটা নিয়ে তেমন কোনো প্রবলেম হবে না। এখন এখানে আমরা যেটা দেখব, আমার এখানে প্রশ্নে একটা মিস্টেক আছে। সেই মিস্টেকটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য এত, ক্রয় এত এবং বিক্রয়ের মান দেওয়া আছে, যার কারণে যদি বিক্রয়ের মান দেওয়া থাকে এবং বিক্রয়ের উপর লাভের হার থাকে তাহলে তো আমার ওই জায়গায় যাওয়ারই দরকার নেই, কারণ বিক্রয়ের উপর লাভের হার বের করলেই তুমি বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাবা। কিভাবে? ধরো বিক্রয় হচ্ছে 50,000 টাকা, খেয়াল করো, আর বিক্রয়ের জন্য বিক্রয় করে তুমি লাভ করেছো 20%, তাহলে 50,000 টাকার 20% কত? 50,000 টাকার 20% হচ্ছে 10,000 টাকা। এই 10,000 টাকা হচ্ছে তোমার লাভ। তোমার বিক্রয় ছিল হচ্ছে, খেয়াল করবা, একটা জিনিস বিক্রয় করেছো তুমি কত? 50,000, এর মধ্যে তুমি লাভ করেছো কত? 10,000। তার মানে ওই জিনিসটার ব্যয় ছিল বা ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয় কত ছিল? 40,000। এটা সংক্ষেপে বের হয়ে যাবে খুব ইজিলি। এটার জন্য তোমাকে আর ওই কাজটা করতে হবে না, যেহেতু বিক্রয়ের মান দেওয়া আছে। আমাদের প্রশ্নে ছিল না, ভুলবশত এটা মিস্টেক হয়ে গেছে, প্রশ্ন টাইপিংয়ের সময় এটা আসে নাই। তাহলে লাভের হার থাকলে সরাসরি বের করে ফেলবা, সেক্ষেত্রে তোমাকে আর কি করতে হবে না। বিক্রয়ের উপর হার থাকলে সেক্ষেত্রে এভাবে, অথবা তোমাকে আর ওই যে মুনাফার হার রূপান্তর করা লাগবে না। এটা তোমাকে তারা ইজি করে দিছে, বাট এটা ইজি না করেও দিতে পারতো। অর্থাৎ এখানে তোমাকে বিক্রয়টা না দিতে পারতো, তখন তুমি ওই যে আমি যেভাবে গিয়েছি সেভাবে যাইতে পারতা। কিন্তু যদি তোমাকে বিক্রয় দিয়ে দেয় তাহলে লাভের হার বের করবা খুব ইজিভাবে, যে 50,000 টাকার উপর 20% হচ্ছে 10,000, তার মানে আমার ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয় 40,000। সেম জিনিস, জাস্ট কি করবা, এই বিক্রিত পণ্যের ব্যয় 40,000 এখানে লেখো, তাহলে তুমি তো বুঝেই গিয়েছো এখানে যেহেতু 40,000 আর এখানে হচ্ছে 60,000, এই যে 60,000, তার মানে সমাপনী মজুত পণ্য হবে 20,000 টাকা। তাহলে টেকনিক্যালি কিভাবে কি করবা, যে প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয় যোগ করলে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাই। এখান থেকে আমি বিক্রিত পণ্যের ব্যয় 40,000 বাদ দিয়ে দিলেই আমি সমাপনী মজুত পণ্যের মান পেয়ে যাব 20,000 টাকা। ওকে, তাহলে এটা হচ্ছে আমার সমাপনী মজুত পণ্যের মান। এই সমাপনী মজুত পণ্যের মান আমরা অন্যভাবেও করতে পারবো। যদি আমাদের এখানে বিক্রয়ের মান দেওয়া না থাকতো, তখন আমরা ওই যে প্রথমে আমি যেটা দেখিয়েছি, কারণ প্রশ্নে এখানে বিক্রয়ের মানটা মানে ভুলবশত এখানে আসে নাই, টাইপিং মিস্টেক ছিল, যার কারণে আমি ওই ওয়েতে গিয়েছি। কি ওয়ে? যখন তোমাকে বিক্রয় দেওয়া না থাকবে তখন তোমাকে কি করতে হবে, বিক্রয় না থাকলে তোমাকে এই মুনাফার হারটা কনভার্ট করে ক্রয় মূল্য বা বিক্রয়িত পণ্যের ব্যয়ের উপর নিতে হবে। আর যদি সেটা না করো তাহলে তুমি ঐকিক নিয়মে যাইতে হবে। তাহলে বিষয়টা ক্লিয়ার কিনা তোমরা? যে কোনোভাবে তুমি করতে পারো। এবার আসো আমাদের পরবর্তী, তাহলে এটা আমরা একটু শিখে রাখলাম, আমাদের দরকার হবে এটা সামনে। এবার পরবর্তী যে প্রশ্ন ছিল সেটা খুবই কমন একটা প্রশ্ন। এটা আমরা গত ক্লাসেও একটা প্রশ্ন সমাধান করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় 22-23 সেশনও এসেছে, 23-24ও এসেছে এরকম একটা প্রশ্ন, 21-22ও এরকম একটা প্রশ্ন এসেছে। অর্থাৎ লাভ ক্ষতি প্রতিবারই আসে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা যদি আমরা দেখি তাহলে দেখব যে কয়েক বছর আগে ডিটিসিএল ট্রেডার্স 5 লাখ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করেছে, ভালো কথা, যার ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা, বার্ষিক 10% হারে অবচয়। আচ্ছা, যেহেতু সরাসরি পার্সেন্টেজ দিয়ে দিয়েছে তার মানে আমরা ধরতে পারবো পার্সেন্টেজ। আর এখানে বলেই দিয়েছে পুঞ্জীভূত অবচয় হয়ে গিয়েছে 2,25,000 টাকা। ভাই প্রশ্ন তোমাকে একেবারে মনে করো তারা করেই দিয়েছে, মানে একেবারে রেডি করে দিয়েছে, রেডিমেড হালুয়ার মতো। তুমি জাস্ট কি করবা, এটাকে গলাদ গরদ করবা। জাস্ট আমাদের সম্পদের ক্রয় মূল্য ছিল 5 লাখ টাকা, কিন্তু এই ক্রয় মূল্যটা ব্যবহার করতে করতে পুঞ্জীভূত অবচয় করে ফেলছি আমরা কত? 2,25,000। তাহলে 2,25,000 টাকা যদি এটার ব্যবহার করে ফেলে, এটার অবশিষ্ট মূল্য বা বর্তমান মূল্য কত থাকবে? 2,75,000। এটাকে বলে হয় কি মূল্য? বহি মূল্য বা পুস্তক মূল্য বা বই মূল্য, বুক ভ্যালু। এখন এই মেশিনটা যদি তুমি 2,50,000 টাকা বিক্রি করো, তুমি বলো লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই ক্ষতি হবে,
কারণ 2,75,000 টাকা এখন ওইটার দাম আছে, তাহলে ক্ষতি কত? 25,000 টাকা। তাহলে ক্ষতি হচ্ছে 25,000 টাকা। এটা আছে কোথায়? অপশন বিতে। এটার ব্যাখ্যা আজকে আমি দেখালাম না, কারণ এর আগে এটা নিয়ে প্রচুর ব্যাখ্যা দেওয়া হয়েছে। হ্যাঁ, জাস্ট মাথায় রাখবা। মনে করো কি, নর্মালি একটা জিনিস দেখাই, মনে করো এটা হচ্ছে তোমার একটা টেবিল বা আসবাবপত্র। হ্যাঁ, যদি আমি আঁকতে পারি না, এটার দাম মনে করো হচ্ছে 10 টাকা। এটার দাম ধরে নিলাম আমি 10 টাকা। এখন এটার দাম মানে হচ্ছে এটার ক্রয় মূল্য, একটু খেয়াল করবা, এটার ক্রয় মূল্য 10 টাকা। এখন এটার এতটুকু তুমি ব্যবহার করে ফেলছো, মনে করো এখানে 4 টাকা, এটাকে আমরা বলবো পঞ্জীভূত অবস্থা। আর অবশিষ্ট আছে এখনো কত, যেটা এটার নাম হচ্ছে বহিমূল্য। হ্যাঁ, এটা মনে করো এখনো আছে, এই বহিমূল্য হচ্ছে মনে করো 6 টাকা। এখন আমরা সবসময় লাভ বা ক্ষতি চিন্তা করবো কাকে দিয়ে? এই বহিমূল্যকে দিয়ে। আমি কত টাকা দিয়ে কিনেছি সেটা মুখ্য না, আমার মুখ্য বিষয় হচ্ছে বর্তমান সেটার মূল্য কত আছে, এটার উপর ভিত্তি করে আমি লাভ ক্ষতি নির্ণয় করবো। এবার আসো পরবর্তী যে প্রশ্নটা সেটাতে আসো, 8 নম্বর প্রশ্নটা। ওকে, বলছে এবিসি লিমিটেড প্রতিটি 10 টাকা করে 10,000 একক প্রারম্ভিক মজুত পণ্য নিয়ে ব্যবসা শুরু করে। উক্ত কোম্পানির 16 তারিখে 11 টাকা করে, হ্যাঁ 16 তারিখে 11 টাকা করে 5,000 একক, এবং জানুয়ারির 25 তারিখে, আচ্ছা এখানে মাসটা মনে হয় উল্লেখ হয় নাই, বারবার প্রশ্নে টাইপিং মিস্টেক কেন হলো, 25 তারিখে প্রতিটি 12 টাকা করে 3,000 একক ক্রয় করে। 29 তারিখে কোম্পানি প্রতিটি 25 টাকা করে 12,000 একক পণ্য বিক্রি করে। বলছে ফিফো পদ্ধতিতে সমাপনী মজুত পণ্যের মূল্য কত হবে? ফিফো পদ্ধতিতে সমাপনী মজুত পণ্যের মূল্য কত হবে যদি কোম্পানি অবিরাম মজুত পদ্ধতি অনুসরণ করে? মূলত আমরা অবিরাম মজুত পদ্ধতি অনুসরণ করেই লিফো ফিফো করে থাকি। ওকে, কারণ এই লিফো ফিফোটা মূলত নিত্য বা অবিরত মজুত পদ্ধতি অনুসারেই করে থাকি, কালান্তিক মজুত পদ্ধতিতে আমরা প্রস্তুত করি না। ওকে, এখন আসো এই লিফো ফিফোর ক্ষেত্রে আমরা সবাই জানি ফিফো মানে কি? ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট। এখন ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে হচ্ছে আগের মাল আগে ছাড়া, আগের মাল আগে ছাড়া। হ্যাঁ, মানে যেটাকে আগে ধরছো সেটাকে আগে ছাড়বা। ওকে, এখন এটাকে আবার অন্যভাবে নিয়ে চিন্তা করার দরকার নাই, এটা জাস্ট শেখার জন্য আমরা বলতেছি। ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে হচ্ছে আগের মাল বা আগের পণ্যটা আমরা আগে বিক্রি করে দেব বা ইস্যু করে দেব, এটাই হচ্ছে ফিফো। আর লিফো হচ্ছে ঠিক তার বিপরীত, লাস্ট ইন ফার্স্ট আউট মানে শেষের মালটা আমি আগে বিক্রি করব। এখন হচ্ছে কথায় আসো যে আমরা যে আগের মালটা আগে ছাড়বো, তাহলে মাথায় রাখবা আমি এই যে বিক্রি করেছি 29 তারিখে, 29 তারিখে যে কোম্পানি 12,000 একক বিক্রি করেছে, এই 12,000 একক বিক্রি করবে কোনটা আগে বিক্রি করবে? যেহেতু এটা ফিফো পদ্ধতি, অবশ্যই শুরুতে যেটা ছিল সেখান থেকে বিক্রি করবে। তাহলে বিক্রি করাটা আগে আমরা বাদ দিয়ে যেটা থেকে যাবে সেটা সমাপনী থাকবে। তাহলে আমাকে যেহেতু বলছে সমাপনী মজুত পণ্যের মূল্য, আমি জাস্ট একটা জিনিস দেখব, এই যে 12,000 একক আমি বিক্রি করেছি, আমি কোথা থেকে বিক্রি করব ভাইয়া? শুরু থেকে না শেষ থেকে? আমরা সবাই জানি 12,000, যেহেতু এটা ফিফো পদ্ধতি, তার মানে আমি এই যে ফিফো পদ্ধতিতে যেহেতু আমি 12,000 একক এখন কি করব? ইস্যু করব বা বিক্রি করব, তার মানে আমি শুরু থেকে ইস্যু করব। খেয়াল করো, শুরু তো ছিল আমার 10,000 একক। ওকে, আমরা ইস্যু করব সবসময়, বিক্রয় মূল্য দেওয়া থাকলেও আমরা বিক্রয় মূল্যটাকে নিতে পারবো না, এটা শুধু মুনাফা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আসবে না। কারণ আমরা লিফো ফিফোর অঙ্কতে সবাই জানি যে এটাকে আমরা ইস্যু করলে মূলত ক্রয় মূল্যে ধরে ইস্যু করে থাকি। তাহলে আমি প্রথমে ইস্যু করব এই 10,000 একক 10 টাকা করে। কেন এই 10,000 একক 10 টাকা করে ইস্যু করব? কারণ এটা হচ্ছে কি পদ্ধতি? ফিফো পদ্ধতি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, প্রথমটা ইস্যু করব। এখন আমাকে টোটাল ইস্যু করতে বলছে 12,000 একক, আমি কি 12,000 একক করেছি? করি নাই, আমি 10,000 একক করে ফেলছি। এই 10,000 একক কিন্তু, যেই 10,000 একক আমি এখানে ইস্যু করে ফেলছি, এই 10,000 একক শেষ। এরপরে কোম্পানি 16 তারিখে 11 টাকা করে, মানে প্রথমটা যখন ইস্যু শেষ হবে এরপরে ঠিক তার পরেরটা ইস্যু করব, এরপরে ঠিক তার পরেরটা, অর্থাৎ আগের মাল আগে ছাড়বো, এর পরেরটা আবার আগের মাল আগে, এভাবে আমরা প্রথম থেকে শেষের দিকে যাব, উপর থেকে নিচের দিকে যাব, কারণ এটা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। এখন আসো, যেহেতু আমি 10,000 একক ইস্যু করে দিয়েছি, এই 10,000 একক শেষ,
এবার 16 তারিখে 11 টাকা করে 5000 একক। ভাইয়া তোমরাই বলো, 12,000 থেকে অলরেডি তুমি 10,000 ইস্যু করে দিয়েছো, তাহলে এই 5,000 একক থেকে তুমি এখন আর কত ইস্যু করবা? মাত্র 2,000 একক ইস্যু করবা। তাহলে এবার তুমি 2,000 একক ইস্যু করবা, কিন্তু কত টাকা করে? ওই যে 16 তারিখে 11 টাকা করে 22,000। এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, ইস্যু করে দিচ্ছ। এই যে 12,000 একক তুমি ইস্যু করে দিচ্ছ, কত টাকা? 1,22,000 টাকা হচ্ছে তোমার। এটাকে বলবো আমরা ইস্যুর যোগফল, যেটা সেটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখন তোমাকে কি বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলেছে? বলে নাই, কিন্তু আমি এটা কেন করলাম? কারণ কিছু কিছু অঙ্কে তোমাকে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলতে পারে, তখন জাস্ট শুরুর মারগুলা দিয়ে দিবা। ওকে, এখন আমাকে বলছে সমাপনী মজুদের মূল্য কত হবে। তাহলে সমাপনী মজুদের মূল্য মানে হচ্ছে এখান থেকে 10 চলে গেল, আর এই 5,000 একক থেকে কত হাজার একক? 2,000 একক চলে গেল। তাহলে এখানে থাকলো কত একক সমাপনীতে? এখানে থাকলো অবশিষ্ট 5,000 থেকে 2,000 চলে যাওয়ার পর 3,000 একক 11 টাকা করে। তাহলে সমাপনী মজুদ যখন আমি বের করব, খেয়াল করবা, সমাপনী মজুদ যখন বের করব তখন প্রথমে আমি ওই যে 5,000 থেকে কত 2,000 চলে গেছে, তার মানে এখানে 3,000 একক থাকবে 11 টাকা করে। ওকে ফাইন, 3 11 33,000। আর কোনো একক আছে কিনা আমরা দেখব। আবার এখানে বলা আছে 25 তারিখে 12 টাকা করে 3,000 একক। আবার এই যে 12 টাকা করে 3,000 একক, এটা তো আমরা বিক্রি করি নাই, এটাও রয়ে গেছে। তাহলে 3,000 একক আবার আছে কত টাকা করে? 12 টাকা করে, 3 12 36। এটাই হচ্ছে সমাপনী। আর কোনো একক আছে? আর কোনো একক আমার জানা মতে প্রশ্নে নাই। তার মানে আমার দেখো, আমার এখানে টোটাল 3টা জিনিস ছিল। একটা কি ছিল? আমি 10 তারিখে ক্রয় করেছি 10,000। তো খেয়াল করো, আমি এখান থেকে বিষয়টা দেখাই। এই যে 10 তারিখে জানুয়ারি মাসের, খেয়াল করবা, জানুয়ারি মাসের 10 তারিখে আমি যেটা ক্রয় করেছি সেটা কিন্তু ইস্যু করে দিয়েছি। আবার 16 তারিখে যেটা ক্রয় করেছি, 16 তারিখে ক্রয় করেছি টোটাল 5,000, কিন্তু সেখান থেকে ইস্যু করে দিয়েছি আমি 2,000, আবার বাকি রয়ে গেছে 3,000। এরপরে আমি আবার 25 তারিখে কি করেছি? জানুয়ারির 25 তারিখে ক্রয় করেছি হচ্ছে 3,000 একক। এটাও আমার হয়ে গেছে। তার মানে আমার আগের থেকে 16 তারিখ থেকে ছিল 3,000, আর 25 তারিখ থেকে ছিল হচ্ছে পুরো 3,000, অর্থাৎ 6,000 একক। আর 69,000 টাকা রয়ে গেছে। এটা হচ্ছে সমাপনী মজুদ। এখন তোমরা যখন অঙ্কটা করবা, তোমরা কি বিক্রিত পণ্যের ব্যয় বের করার দরকার আছে? মোটেই না। তোমরা কি চিন্তা করে বের করবা? তোমরা চিন্তা করবা এটা যেহেতু ফিফো পদ্ধতি, হ্যাঁ, তার মানে আমাকে কি বলছে? সমাপনী মজুদ পণ্য। তার মানে আমি চেষ্টা করব শেষে যতটুকু পণ্য থেকে যায় জাস্ট ততটুকু নিয়ে কাজ করতে। তো তোমরা একটা জিনিস চিন্তা করবে, এখানে 10 আছে, এখানে হচ্ছে 5 আছে, 15, এখানে আছে 3, 18,000। 18,000 থেকে 12,000 কি করে দিছে? বিক্রি করে দিছে। তার মানে থাকবে কয় হাজার? 6,000। এটা সমাপনী। এখন 6,000 দেখো, তুমি নিচ থেকে যাবা, নিচ থেকে কি দেখবা যে শুরুতেই তোমার এখানে আছে কত? এই যে 25 তারিখে আছে 3,000। তাহলে 25 তারিখ 3 12 36 নিবা। আরো কি দরকার? 3,000। এই 3,000 কোথা থেকে নিবা? তার উপরের থেকে নিবা। অর্থাৎ নিচ থেকে আস্তে আস্তে উপরে এসে তুমি কি করবা? সমাপনী মজুদ বের করে ফেলবা। যে প্রথমে 3,000 একক কত টাকা করে? 11 টাকা করে, 12 টাকা করে, এরপরে 3,000 একক হচ্ছে 11 টাকা করে। এই দুইটা যোগ করে দিলেই তুমি সমাপনী মজুদ পণ্য পেয়ে যাবা হচ্ছে খুব ইজিলি কত? 69,000। তাহলে আমাদের প্রশ্নে যেটা চেয়েছে সেটা কি? প্রশ্নে চেয়েছে আমাদের সমাপনী মজুদ পণ্যের একক, অর্থাৎ 69,000 আছে আমাদের খতে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? আমরা সবাই জানি নিচের কোনটা পরিবর্তনশীল ব্যয়। তো একটা বিষয় মাথায় রাখবা, পরিবর্তনশীল ব্যয়গুলো হচ্ছে যে সকল ব্যয় পণ্যদ্রব্য উৎপাদনে হ্রাস বৃদ্ধির সাথে যেই ব্যয়গুলো আমাদের কি হবে? হ্রাস বৃদ্ধি ঘটবে বা পরিবর্তিত হবে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আর যেগুলো পণ্যের উৎপাদনের সাথে সরাসরি উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সরাসরি হ্রাস বা বৃদ্ধি পাবে না, সেই ব্যয়গুলোকে আমরা বলবো মূলত স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়। তাহলে পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে খেয়াল করো, আমরা পাবো হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। কেন প্রত্যক্ষ কাঁচামাল? কারণ তুমি যত বেশি উৎপাদন করবা তত বেশি তোমার কাঁচামাল লাগবে, যত কম উৎপাদন করবা তত কাঁচামাল কম লাগবে। অর্থাৎ উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে সাথে কাঁচামালটা আমাদের কি করবে? হ্রাস অথবা বৃদ্ধি করবে, যার কারণে এই ব্যয়টাকে আমরা বলবো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। বাকি যে ব্যয়গুলো সেগুলো সাধারণত উৎপাদনের সাথে সরাসরি রিলেটেড না,
বা উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে সরাসরি রিলেটেড না বিধায় সেগুলোকে আমরা স্থির ব্যয় বলবো। ওকে, তাহলে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে এটা। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এটা আমাদের হিসাব সমীকরণ থেকে এসেছে মেবি। ওকে, এখন আসো এই প্রশ্নের উত্তরটা কি হবে সেটা আমরা একটু দেখি। প্রশ্নটা একটু বলে নিই। বছরের শুরুতে এবিসি ট্রেডার্সের মোট সম্পদ ছিল হচ্ছে আমাদের 10 লাখ টাকা, দায় ছিল হচ্ছে 5 লাখ টাকা। ওকে ফাইন। সারা বছর সম্পদ বৃদ্ধি পায় হচ্ছে 2 লক্ষ টাকা এবং দায় হ্রাস পেয়েছে হচ্ছে 1,50,000 টাকা। উক্ত বছরে এত টাকা আয়, এত টাকা ব্যয়, এত টাকা উত্তোলন বলছে। বছর শেষে নিট সম্পদের পরিমাণ কত? আচ্ছা, এখন একটা বিষয় এখানে লক্ষণীয়। নিট সম্পদ বলতে আমরা বুঝি মূলত মালিকানা সত্ত্বকে। নিট সম্পদ মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। কারণ আমরা জানি সম্পদ থেকে দায় মাইনাস করলে যেটা পাই সেটাকে আমরা মালিকানা সত্ত্ব বলি, আর সম্পদ থেকে দায় মাইনাস করলে যেটা পাওয়া যায় সেটাই মূলত নিট সম্পদ। সো এখানে মালিকানা সত্ত্ব বলতে বছর শেষে চেয়েছে, তার মানে সমাপনী মালিকানা সত্ত্ব চেয়েছে। এখন সমাপনী মালিকানা সত্ত্ব বের করতে গেলে আমরা একটু চিন্তা করব। এখন একটা বিষয় এখানে আছে, যেমন আয়, ব্যয়, উত্তোলন, এই জিনিসগুলো এখানে আমাদের সমন্বয় করার প্রয়োজন নাই। কারণ হচ্ছে আয়, ব্যয়, উত্তোলন কিন্তু আমাদের মালিকানা সত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তো যদি সরাসরি সেগুলার পরিমাণ দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের এগুলা নিয়ে কাজ করা লাগবে না আশা করি। এখন আসো আমরা যে বিষয়টা শুরুতে চিন্তা করবো। আমাদের শুরুতে আমি যদি হিসাব সমীকরণের কথা চিন্তা করি, জাস্ট আমরা সবাই জানি যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এটা নিয়ে নতুন করে কিছু বলবো না। জাস্ট তুমি কি করবা, মোট সম্পদ কত ছিল, দায় কত ছিল, আমি জাস্ট ব্যাখ্যা সহ দেখাচ্ছি, এরপরে সহটা কিভাবে করবা সেটা বলে দিচ্ছি। দেখো, শুরুতে আমাদের সম্পদ হচ্ছে 10 লক্ষ টাকা আছে। ওকে ফাইন, আমি 10 লক্ষ টাকা এখানে লিখলাম। এরপর হচ্ছে আমার দায় ছিল কত, দায় হচ্ছে 5 লক্ষ টাকা। যদিও এটার দরকার নাই, আমি জাস্ট ক্লিয়ার করার জন্য এগুলো বসাচ্ছি তোমাদের এখানে। এরপরে খেয়াল করো, মালিকানা সত্ত্বের পরিমাণ শুরুতে কিন্তু দেওয়া নাই। তার মানে আমাদের শুরুতে যদি সম্পদ 10 লাখ থাকে, দায় 5 লাখ হলে অবশ্যই বাকি 5 লাখ হবে মালিকানা সত্ত্ব। এটা আমরা সবাই জানি। কারণ হচ্ছে আমরা জানি সম্পদ যত হবে দায় আর মালিকানা সত্ত্ব মিলে তত হবে। যেহেতু মালিকানা সত্ত্ব নাই, এখানে আছে 5 লাখ, তার মানে 10 লাখ থেকে এই 5 লাখ মাইনাস করলে বাকি 5 লাখ টাকা হবে মালিকানা সত্ত্ব। এখন আসো এর পরবর্তী যে অপশনটা আছে সেটা আমরা একটু বলবো। সেখানে বলা আছে সারা বছরে সম্পদ বৃদ্ধি পেয়েছে। সম্পদ হচ্ছে এই যে এ অ্যাসেট, তাহলে এটা যদি বৃদ্ধি পায় আমরা এটাকে যোগ করব। কত টাকা বৃদ্ধি পেয়েছে? 2 লক্ষ টাকা। ভালো কথা, আমি 2 লক্ষ টাকা এখানে জাস্ট যোগ করছি। এবার আসো, দায় হ্রাস পায় হচ্ছে 1,50,000 টাকা। খেয়াল করবা, দায় কিন্তু হ্রাস পেয়েছে মানে কমে গিয়েছে। যেহেতু হ্রাস পেয়েছে আমরা জাস্ট এটাকে কি করব, মাইনাস করব। এখন আমাদের হিসাব সমীকরণের কিন্তু সমতা বিধান করতে হয়। অর্থাৎ আমরা শুরুতেই এর আগেও বলেছি বারবার যে হিসাব সমীকরণ এমন একটা জিনিস, আমার সমান চিহ্নের এই যে বাম পাশ আর এই যে ডান পাশ সব সময় যে কোনো লেনদেনের কারণে এই দুইটা পক্ষ সমান হবে। অর্থাৎ এখানে যদি 10 টাকা হয় এই পাশেও আমার 10 টাকা দেখাতে হবে। এখানে যদি -5 টাকা হয় এই পাশেও -5 দেখাতে হবে। কোনটা মিলে? এই পাশে আবার দুইটা জিনিস থাকে, দায় এবং মালিকানা সত্ত্ব, দুইটা জিনিস মিলেই দেখাতে হবে। ওকে, তো এই জিনিসটা আমরা বেসিক্যালি সবাই জানি। তো সো এটা নিয়ে আমি আর কথা বলবো না। এখন আমি জাস্ট তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে যেহেতু 2 লাখ টাকা বেড়েছে, এখানে কিন্তু উল্টো কমেছে। এখন তুমি যদি সমতা বিধান করতে যাও তাহলে আমরা কি করব? আমি যদি খেয়াল করো, অনেকে কি করে এখানে প্লাস দিয়ে এখন তুমি কত লিখবো অনেকে বুঝতে পারে না সেটা। তো আমি একটা জিনিস টেকনিক্যালি বলি, যদি উভয় পাশে সেম চিহ্ন না থাকে, অর্থাৎ এই পাশে প্লাস এই পাশে প্লাস যদি না থাকে, অথবা এই পাশে মাইনাস এই পাশেও মাইনাস যদি না থাকে, তাহলে কি করব, আমরা অপোজিট যে মানটা বের করব সেটা করতে গেলে এই দুটাকে যোগ করে দিব। দেখো, যেমন এখানে 10 লাখ প্লাসে আছে, হ্যাঁ, এই দুইটাও কিন্তু প্লাসেই আছে, সেজন্য আমরা কি করছি, এখানে এটাও কিন্তু প্লাসে ছিল, সেজন্য আমরা জাস্ট কি করেছি, বাকি 5 লাখ মাইনাস করেছি। অর্থাৎ এটা থেকে এটা মাইনাস করেছি, এই 10 লাখ থেকে 5 লাখ মাইনাস করেছি। কিন্তু এখানে ঠিক উল্টো, অর্থাৎ এখানে আছে আমার প্লাস, এখানেও প্লাস থাকার কথা, কিন্তু এখানে উল্টো হচ্ছে মাইনাস আছে। যার কারণে আমি কি করব, এটাকে ঠিক উল্টে দিব। অর্থাৎ এটাকে পক্ষান্তর করে মনে মনে এই পাশে এনে এটার সাথে যোগ করব। তাহলে 2 লাখ আর 1,50,000 হয় 3,50,000। এখন দেখো, এই 3,50,000 যখন আমি এখানে লিখব, খেয়াল করবা, এই 3,50,000 আমি এখানে লিখলে এই 3,50,000 হচ্ছে আমার মালিকানা সত্ত্ব।
এখান থেকে যদি দায় আমার 1,50,000 টাকা চলে যায় তাহলে কত থাকলো তুমি মনে মনে দেখো তো, প্লাস 3,50,000 থেকে মাইনাস 1,50,000 গেলে প্লাস 2 লক্ষ। অর্থাৎ আমার ঠিক কি থাকলো, ওই যে হিসাব সমীকরণের সমতা বিধান, এই পাশেও কত থাকলো 2 লক্ষ থাকলো, আর এই পাশে ওই কত 1,50,000 মাইনাস ছিল, খেয়াল করবা। আর যখন 3,50,000 আমি এখানে প্লাস করব তখন আলটিমেটলি কি হবে, আলটিমেটলি এখানে 2 লক্ষ টাকা প্লাসে দেখাবে। এটাই হচ্ছে মেইন টেকনিক বা মেইন বিষয়। সেক্ষেত্রে আমাদের এখানে মালিকানা সত্ত্বের ক্ষেত্রে 3,50,000 হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমাকে বলেছে বছর শেষে নিট সম্পদ। আমি শুরুতেই বলেছি নিট সম্পদ মানে হচ্ছে ভাইয়া মালিকানা সত্ত্বের আরেকটা ছদ্মনাম। তাহলে মালিকানা সত্ত্বকে আমরা সত্ত্বাধিকারও বলতে পারি, নিট সম্পদও বলতে পারি, অথবা মালিকানা সত্ত্ব আমরা কি করতে পারি, সম্পদ থেকে দায় মাইনাস করে বের করতে পারি। যেহেতু এখানে বছর শেষে নিট সম্পদের পরিমাণ চেয়েছে, তার মানে আমরা একবারই শেষে চলে যাব। এই মালিকানা সত্ত্বের শেষে কত আসে, আগে ছিল 5 লাখ প্লাসের, এখন হচ্ছে 3,50,000 প্লাসের 8,50,000 টাকা। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটাই হচ্ছে বছর শেষে নিট সম্পদ বা মালিকানা সত্ত্বের পরিমাণ। এখন এখানে একটা প্রবলেম হচ্ছে, অনেক স্টুডেন্ট আসো যারা এখানে এই যে আয় ব্যয় উত্তোলন এটাও যোগ বিয়োগ করে ফেলো। অর্থাৎ এই কাজটা করতে গিয়ে তুমি অঙ্কটাকে আরো বড় করে ভুল একটা অ্যান্সার দাগিয়ে আসো, অর্থাৎ অন্য একটা অ্যান্সার 13,50,000 বা 5 লাখ এরকম একটা অ্যান্সার দাগিয়ে আসো। এটা আসলে ভুল। আয় ব্যয় উত্তোলন কিন্তু মালিকানা সত্ত্বের একটা অংশ। মানে একটা জিনিস হচ্ছে, তুমি একটা জিনিস চিন্তা করবা, যখন বলছে যে মালিকানা সত্ত্ব বেড়েছে এবং কমেছে, তার মানে অবশ্যই এটার ভিতরে আয় ব্যয় উত্তোলনের কাজ অলরেডি হয়ে গিয়েছে। সো এটা নিয়ে আর চিন্তা করার দরকার নাই, জাস্ট এটা তোমাদেরকে দেওয়া হয়েছে কনফিউজিং করার জন্য, অন্য কিছু না। সো এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এই প্রশ্নটার সঠিক উত্তর তাহলে হচ্ছে 8,50,000 টাকা। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি প্রশ্নগুলার সুন্দর বা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার জন্য। মাঝখানে একটু প্রবলেম ছিল, লাইভটা কেটে গিয়েছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন আসো এই প্রশ্নটার অ্যান্সার আমরা নিব। 11 নম্বর প্রশ্নটা, কোন হিসাবটি বছর শেষে বন্ধ করা হয় না? আমরা কিন্তু হিসাবগুলোকে আমি সাধারণত 2 ভাগে ভাগ করে দেখাই। আমরা কার্যপত্র করার সময় আমি দেখিয়েছি যে হিসাবটা আমরা 2 ভাগে ভাগ করে দেখাবো, যে আমাদের কি কি ছিল হিসাব 5 প্রকার। কি কি ভাইয়া? আয় ব্যয়, এরপরে কি ছিল, সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব। এই 5 প্রকার হিসাবকে আমি জাস্ট 2 ভাগে ভাগ করে দেখাবো। এই 2 প্রকার হিসাব হচ্ছে আমাদের কি হিসাব, এই 2 প্রকার হিসাব হচ্ছে আমাদের অস্থায়ী হিসাব। খেয়াল করবা, অস্থায়ী হিসাব, অস্থায়ী হিসাব, অথবা এগুলাকে আমরা বলতে পারবো হচ্ছে নামিক হিসাব, অথবা এগুলাকে আমরা বলতে পারবো অবাস্তব হিসাব। এখন এই 2টা হিসাবের সাথে আরো কিছু জিনিস রিলেটেড আছে, যেমন এই 2টা হিসাবের সাথে আবার এই আয় আর ব্যয়ের পার্থক্য থেকে আমাদের কি হয়, নিট মুনাফা অথবা ক্ষতি আসে। এগুলো আমরা সবাই জানি। হ্যাঁ, এন্টারে অবশ্যই এগুলা তোমরা আয় বিবরণী করেছো, তাহলে এখান থেকে নিট মুনাফা ক্ষতি এটাও একটা অস্থায়ী হিসাব। আবার মাঝে মধ্যে মালিকানা সত্ত্বের বিপরীত একটা হিসাব, অর্থাৎ উত্তোলন, ক্ষেত্র বিশেষে আমরা বলতে পারি ট্রেজারি স্টক বা লভ্যাংশ, সেগুলোও কিন্তু আমাদের অস্থায়ী হিসাব হয়ে যায়। এই হিসাবগুলা কেন অস্থায়ী হিসাব আমি একটু বলি। যে হিসাবগুলাকে মূলত অন্য বছরে স্থানান্তর করা যায় না, অর্থাৎ এই যে হিসাবগুলা কালের অতিক্রম করতে পারে না, এগুলা জাস্ট কি হয়ে যায়, চলতি বছরেই ভ্যানিশ হয়ে যায় বা শেষ হয়ে যায়, এই হিসাবগুলাকে আমরা বলবো অস্থায়ী হিসাব বা নামিক হিসাব। এখন অস্থায়ী হিসাব বা নামিক হিসাব বলতে আমরা বুঝবো যে হিসাবগুলাকে চাইলেও তুমি পরবর্তী বছর নিতে পারবে না। যেমন এই বছরের আয় তুমি কি পরবর্তী বছর নিতে পারবা, বা ব্যয় নিতে পারবা না। তাহলে এগুলাকে কি করা হয়, এগুলাকে জাস্ট কিভাবে বন্ধ করে দেওয়া হয়, আমরা সবাই জানি সমাপনী দাখিলার মাধ্যমে আয় আর ব্যয়গুলোকে আমরা বন্ধ করে দিই। তাহলে এই সমাপনী দাখিলার মাধ্যমে আয় আর ব্যয়গুলোকে বন্ধ করে দিয়ে এগুলার জেরগুলোকে কিন্তু আমরা নিয়ে যাই মালিকানা সত্ত্বে, অর্থাৎ এই 2টার জের কিন্তু নিট মুনাফা বা ক্ষতি যেটা হয় সেটাকে কিন্তু আমরা এখানে নিয়ে যাই, যার কারণে এগুলার আর কোনো অস্তিত্ব থাকে না। আর যেহেতু এগুলো অস্তিত্ব থাকে না, এগুলাকে আমরা অবাস্তব হিসাব বা অস্থায়ী হিসাব বলি। আর এই যে 3টা হিসাব, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই 3টা হিসাব কিন্তু আমরা কি করি না, ভ্যানিশ বা মুছে ফেলতে পারি না। এই হিসাবগুলো কিন্তু আমাদের পরবর্তী বছরগুলোতেও থাকে, বিদায় এগুলাকে আমরা বলি হচ্ছে স্থায়ী হিসাব।
স্থায়ী হিসাব বা বাস্তব হিসাব। ওকে, আর এই হিসাবগুলা নিয়ে আমরা একটা রেওয়ামিল প্রস্তুত করি, যেটাকে বলি সমাপন পরবর্তী রেওয়ামিল, যেটাকে ইংলিশে বলে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। অর্থাৎ এই তিনটা হিসাব নিয়েই আমরা করব কি সমাপন পরবর্তী রেওয়ামিল, যেটা হিসাব চক্রের সর্বশেষ বাধ্যতামূলক ধাপ হিসেবে বিবেচিত হয়। আর এই হিসাবগুলোকে নিয়ে আমরা করি মূলত হচ্ছে সমাপনী দাখিলা। আর সমাপনী দাখিলা অথবা এই হিসাবগুলো আমরা কোথায় করি, আয় ব্যয় নিয়ে আমরা আয় বিবরণী করি, আর উত্তোলনটা চলে যায় মালিকানা সত্ত্ব বিবরণীতে। এই সবগুলাই হচ্ছে আমাদের অস্থায়ী হিসাব। আশা করি বিষয়টা ওকে, থ্যাংক ইউ। তাহলে সমাপনী দাখিলায় আমরা কি কি হিসাব দেখাবো? আয় ব্যয়, নিট মুনাফা নিট ক্ষতি বা উত্তোলন সংক্রান্ত বিষয় বা লভ্যাংশ বা আমরা যেটা বলি ট্রেজারি স্টক সংক্রান্ত বিষয়গুলোকে আমরা সমাপনী দাখিলায় আনবো। এখন প্রশ্ন হচ্ছে নিচের কোন হিসাবটি হিসাব শেষে বন্ধ করা হয় না? আমরা সবাই জানি বিকৃত মালের ক্রয় মূল্য মানে হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়, একই জিনিস। অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড বা বিকৃত পণ্যের ব্যয় অথবা সমন্বিত ক্রয় অথবা বিকৃত মালের ক্রয় মূল্য সব একই কথা। ওকে, বিক্রয় আয় মানে আয়, অবচয় খরচ ব্যয়, তার মানে এই তিনটাই হচ্ছে, এই দুইটা হচ্ছে আমাদের কি ব্যয় আর এটা হচ্ছে আয়। সো এগুলা আমরা কি করে দেব, নামিক হিসাব বা অস্থায়ী হিসাব বিবেচনা করে সমাপনী দাখিলার মাধ্যমে এগুলাকে আমরা বন্ধ করে দিব। আর প্রাপ্য সুদ একটা সম্পদ, মাথায় রাখবা কোনো কিছুর পূর্বে যদি প্রাপ্য থাকে, প্রাপ্য সেটাই আমাদের সম্পদ হিসেবে বিবেচনা। প্রাপ্য মানে হচ্ছে তুমি কারো কাছ থেকে পাওনা আসো, যেই টাকাটা তোমার প্রাপ্য বা অধিকারযোগ্য সেটাকে আমরা বলি প্রাপ্য। এখন প্রাপ্য বেতন, প্রাপ্য ভাড়া, প্রাপ্য সুদ, প্রাপ্য কমিশন, হ্যাঁ প্রাপ্য ভাড়া যা থাকুক না কেন সেটাকে আমরা সম্পদ হিসেবে বিবেচনা করব, ওই প্রাপ্য হিসাব বা দেনাদারের মতো চিন্তা করি। তাহলে এটাকে আমরা বছর শেষে বন্ধ করতে পারবো না। যেহেতু এটাকে বন্ধ করতে পারবো না, সেহেতু এটা হচ্ছে আমাদের কি হিসাব, স্থায়ী হিসাব বা বাস্তব হিসাব। ওকে, তাহলে এই প্রশ্নটা শেষ। এবার আমরা সর্বশেষ প্রশ্নে চলে যাব। আজকের আলোচনা এখানে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এই প্রশ্নটা ব্যাংক সমন্বয় বিবরণীর একটা প্রশ্ন, এটা অনেকেই তোমরা পারো, আবার অনেকে দেখা গেছে এটাতে ভুলও করতে পারো। আমি জাস্ট সংক্ষেপে বলবো যে প্রশ্নটা খুবই সহজ যদি তুমি নর্মালি চিন্তা করতে পারো। দেখো, প্রাপ্য হিসাব থেকে চেক প্রাপ্তি 3250 টাকা ভুলে নগদান বইতে 3520 টাকা লেখা হয়েছে। তাহলে আমরা ব্যাংক সমন্বয় করতে গেলে একটা কথা আমি সবসময় বলি, যদি কেউ ভুল করে থাকে, হ্যাঁ মনে করো তুমি আর তোমার ফ্রেন্ডের মধ্যে যদি তুমি ভুল করে থাকো, তাহলে ভুলটা স্বীকার করবে অবশ্যই তুমি, বা তোমার ফ্রেন্ড করে থাকলে ভুল সে স্বীকার করবে, তাহলে কিন্তু বিষয়টা মীমাংসা হবে। ঠিক একই রকমভাবে আমরা জানি ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা ব্যবসায়ী হিসেবে আমরা একটা বই প্রস্তুত করি, যেটাকে আমরা বলি হচ্ছে নগদান বই। আর ব্যাংক আমাদের পক্ষে একটা বই হিসাব রাখে, যে বইতে সেটাকে আমরা বলি পাস বই অথবা ব্যাংক বিবরণী। তো এই নগদান বইতে আমরা যদি কোনো চেক পাই অথবা আমরা যদি কারো কাছ থেকে আদায় করি বা ব্যাংকে চেক জমা দিই, তখন আমরা এখানে ব্যাংক জমা হিসাবে কি করি, এটাকে ডেবিট করি। ঠিক আমরা যদি কোনো কিছু প্রদান করে দিই, কোনো চেক প্রদান করি বা কাউকে পরিশোধ করি, তখন সেটাকে ব্যাংক জমাতিরিক্ত হিসাবে কি করে দিই, ক্রেডিট করে দিই। এটা হচ্ছে আমাদের কথা, বেসিক কথা। এখন ব্যাংক কি করে, ব্যাংক আমরা যেটাকে জমা করি, আমাদের যে সম্পদটা ব্যাংকের কাছে জমা থাকে, আমাদের জন্য এটা সম্পদ হলেও ব্যাংকের কাছে সেটা দায় হিসাবে ব্যাংক সেটাকে কি করে, ক্রেডিট করে। অর্থাৎ ব্যাংকের জমা মানে হচ্ছে ক্রেডিট। আর ঠিক ব্যাংক আমরা যেটা ক্রেডিট করি, ব্যাংক সেটাকে কি করে, আমি জাস্ট সংক্ষেপে লিখলাম ব্যাংক ওডি, মানে জমাতিরিক্ত উত্তোলন। ওকে, আমি সংক্ষেপে লিখলাম, এটা নিয়ে আর আলোচনা করব না। এখন প্রবলেম হচ্ছে কি, যদি কখনো ভুল হয়ে থাকে, অর্থাৎ এত টাকা কম লিখছে বা বেশি লিখছে, তাহলে ভুল যে করবে, যে বইতে ভুলটা হবে সেই বইতে আমরা সংশোধন করে দিব, তাহলে খুব ইজিলি হয়ে যায়। এখন বলো তো, প্রাপ্য হিসাব, দেনাদার থেকে চেক প্রাপ্তি, দেনাদার থেকে চেক আমরা পেয়েছি, তাহলে আমরা কারা, আমরা ব্যবসায়ীরা। তাহলে ব্যবসায়ীদের হিসাব কোনটা, বই কোনটা, অবশ্যই নগদান বই। তাহলে নগদান বইতে আমরা এটাকে কি করব বলতো, 3220 টাকা আমরা কি করব, নগদান বইতে ডেবিট করব। কত টাকা, 3250 টাকা। এখন আমরা কি সেটা করেছি, আমরা সেটা করিনি। তাহলে আমরা কি করেছি একটু চিন্তা করি দেখি তো। আমরা নগদান বইতে 3520 টাকা লিখছি, যেখানে আমার লেখার কথা ছিল হচ্ছে 3220। খেয়াল করবা, খুবই
ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ কথা এটা। এই যে 3250 টাকা আমি লিখি নাই, আমি এটা ভুলে লিখি নাই, আমি লিখে ফেলছি নগদান বইতে কত 3520। এখন আমার কি আসলে হিসাব সংশোধন হয়েছে? ভুলটা তো আমি করেছি, ব্যাংকের তো কোনো দোষ না, ব্যাংকে এখানে কোনো কাজই হবে না। তাহলে আমাকে এখন সংশোধন করতে হবে। এখন আমি সংশোধন করব কিভাবে? আমার এই দুইটা টাকার পার্থক্য, অর্থাৎ এই 3250 আর 3520, হ্যাঁ, এই দুইটা টাকার পার্থক্য আমি চিন্তা করব। আমি কি কম লিখেছি না বেশি লিখেছি? তোমরাই বলো। আমার লেখার কথা 3250, আমি লিখছি, লিখতে তো আর কেউ কম লেখে না, নিজের ক্ষেত্রে আসলে সবসময় বেশি হয়। হ্যাঁ, তাহলে আমি ঠিক একই কাজ করেছি, কি 3250 টাকার জায়গায় 3520 লিখেছি, বেশি লিখছি। কত টাকা বেশি লিখছি? এই দুটার পার্থক্য দেখো, কত 3250 270 মেবি, হ্যাঁ 3520 50 70 270 টাকা। এখন এই 270 টাকা আমি কি করেছি? আমি 270 টাকা এখানে বেশি লিখছি। এখন আমাকে কি করতে হবে? আমার তো 3250 টাকা আনতে হবে, তার মানে এখান থেকে আমি 270 টাকা বিয়োগ করে দিলেই কিন্তু আমার ডেবিট পাশে 3250 টাকা আসবে। তাহলে আমাকে কি করতে হবে? নগদান বই থেকে বিয়োগ করতে হবে 270 টাকা। খুবই সিম্পল একটা প্রশ্ন, এটা নিয়ে আসলে বিভ্রান্ত বা এটা নিয়ে এত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার কিছু নাই। তারপরেও আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যতটুকু তোমাদেরকে বোঝানো যায়। ব্যাংক সম্বন্ধে একটা জটিল জিনিস, যদি কেউ না বুঝে তাহলে কিন্তু তার কাছে জটিলতা লাগবে। দেখো, এটা এখন খুব সিম্পল জিনিস, তুমি যেখানে কাজ করেছো সেম ঠিক একই জায়গায় তুমি চিন্তা করবা। তাহলে আমরা যে 12টা প্রশ্নের সমাধান করেছি, হ্যাঁ, মাঝখানে একটু প্রবলেম ছিল ইন্টারনেট জনিত কারণে, আমাদের লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে, যার কারণে আমার আবার আসতে হয়েছে। সো সবাই, আমি মনে করি যতটুকু প্রশ্ন আমরা সলভ করেছি, যারা ক্লাস করেছো অবশ্যই ভালো মন্দ তোমরা বুঝেছ। যদি তারপরেও কারো কোনো কোশ্চেন থেকে থাকে বা কারো কোনো জিজ্ঞাসা থেকে থাকে বা কারো কোনো প্রবলেম থেকে থাকে, অবশ্যই নক দিতে পারো আমাদের পেজে। আর অবশ্যই রিকোয়েস্ট করব, ক্লাসগুলো দেখবা, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। ক্লাসগুলো দেখলেই তোমরা মোটামুটি বেসিক যে আইডিয়াগুলো আছে সেগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, আমার দৃঢ় বিশ্বাস। আর আমার ইনশাল্লাহ দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এতটুকু বলতে পারি, অ্যাকাউন্টিংয়ের যে প্রবলেমগুলো আছে তোমাদের, সেই প্রবলেমগুলো নিয়ে যদি আমাকে মেসেজ করো বা আমাদের পেজে যদি নক করো, আমি ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার ট্রাই করব। আর সবার জন্য শুভকামনা, সামনে তোমাদের প্রিপারেশনটা ভালো হোক, ভালো জায়গায় ভর্তি হও, ভালোভাবে ক্লাস করো, আর অবশ্যই কন্টিনিউ পড়াশোনাটা করবা, কারণ গ্যাপ দিলেই কিন্তু প্রবলেমটা হবে। সো তোমাদের পরীক্ষার পূর্ব পর্যন্ত কোনো গ্যাপ দেওয়া চলবে না, কম অথবা বেশি তোমাদের কন্টিনিউয়াস পড়াশোনা করতে হবে। আর অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস বা অনুশীলন করবা, তত বেশি তোমার অঙ্ক করতে সহজ মনে হবে। কারণ তুমি অনেক কিছু পারো, সব জানতা শমশের, বাট তুমি অঙ্ক করো না, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু তোমার পারা জিনিসও ভুল করে আসবা। আর অবশ্যই নিয়মিত মডেল টেস্টগুলো দিবা, পরীক্ষা দিবা, পরীক্ষা অ্যাটেন্ড করবা, ক্লাস করবা, পাশাপাশি হচ্ছে বেসিক যদি কোনো প্রবলেম থাকে সেটা ক্লিয়ার করে নিয়ে অনেক বেশি পরিমাণ প্রিভিয়াস কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা। দেখবা ইনশাল্লাহ, আশা করি 80 থেকে 90% প্রশ্ন তোমার মানে ইজি কমন পড়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ, কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, দেখা হবে ইনশাল্লাহ আবারও। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।